শত্রুর বুকে কাঁপন ধরানো হুমকি তেহরানের নয়া অস্ত্রে নয়া লক্ষ্য মধ্যপ্রাচ্যের বাইরে, টার্গেট কি যুক্তরাষ্ট্রের মাটি? খেল দেখাচ্ছে আধুনিক যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্র, পাল্টে দিচ্ছে যুদ্ধের সমীকরণ। কি সেই অস্ত্র? রাশিয়ার নয়া হামলায় তোলপাড়, রোমানিয়ায় স্থায়ীভাবে বন্ধ হলো রুশ কনসুলেট। নেটোর হুমকি কি সংঘর্ষের আগাম বার্তা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে পাল্টা হামলার টার্গেট মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। বলা হয়েছে এমন জায়গায় হামলা হবে যা শত্রুদের কল্পনারও বাইরে। আর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে শত্রুর ধ্বংস ডেকে আনতে সম্পূর্ণ প্রস্তুত তেহরান। এই উত্তেজনায় আরও তেজ বাড়াতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের আলটিমেটামে তোয়াক্কা করে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি এবার যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে? তেহরানের এমন আগ্রাসী অবস্থানের কারণ কি? তুমুল লড়াই কি সন্নিকটে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবার যুদ্ধ শুরু হলে আর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, ইরানের হামলার নতুন লক্ষ্যবস্তু হবে আঞ্চলিক সীমানার বাইরে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এমন হুঁশিয়ারি দিয়ে বলে, তেহরান এমন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাবে যা শত্রুরা কল্পনা করতে পারছে না। এক সপ্তাহে ইরানের 2 দফায় হামলা ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে অনিশ্চয়তার মধ্যে এই হুমকি এলো। এখন প্রশ্ন উঠেছে, সীমানার বাইরে বলতে কি বোঝাতে চাচ্ছে তেহরান? ইরান কি তবে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে? গোপনে কি সেই সক্ষমতা অর্জন আর প্রস্তুতি শেষ? ইরানের প্রথম দফা মার্কিন হামলায় কেউ ভাবতেও পারেনি এতটা প্রতিরোধ করার সক্ষমতা আছে তেহরানের। তুমুল লড়াইয়ের পথ বেয়ে যুদ্ধবিরতি শুরু হলে এই সুযোগকেও মোক্ষমভাবে কাজে লাগিয়েছে ইরান। যুদ্ধবিরতি শুরুর পর মাত্র 7 সপ্তাহে ইরানের মিসাইল ও ড্রোন উৎপাদন সক্ষমতা বেড়েছে দ্বিগুণ হারে। সিএনএন সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের মধ্যে আবারও যুদ্ধ প্রস্তুতিতে বেগ পেতে হবে না তেহরানের। এছাড়া গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধে শত্রুপক্ষের জন্য অনেক চমক জমা আছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া টুকরো টুকরো তথ্য জোড়া দিয়েও নতুন এই চমক নিয়ে অনুমান করা সহজ নয়। তবে আইআরজিসির এবারের হুঁশিয়ারি থেকে অনুমান করা যায়, তেহরান এমন সব অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছে যা সহজেই মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাপিয়ে বাইরে তাণ্ডব চালাবে। অবশ্য চমক দেখানো এই মারণাস্ত্র যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার সক্ষমতা রাখে কিনা তা এখনই জোর দিয়ে বলা বেশ কঠিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় দফায় শান্তি স্থাপন প্রক্রিয়ায় কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। এজন্য যুদ্ধ বন্ধে ট্রাম্পের কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যর্থতাকে দুষছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন না দিলে এমন প্রতিক্রিয়া দেন মহসেন রেজাই। শনিবার সামাজিক মাধ্যমে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রেখে এবং সমঝোতার অযৌক্তিক দাবি করে বারবার আলোচনা ও সমঝোতার সম্ভাবনা ভেস্তে দিয়েছে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের আলটিমেটামে তোয়াক্কা করছে না ইরান। ওয়াশিংটন নৌ অবরোধ না তুললেও হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা ভারী কামান, একসময় এসব অস্ত্রকেই ধরে নেওয়া হতো যুদ্ধক্ষেত্রে শক্তির প্রধান প্রতীক। সময় পাল্টেছে, সেই সাথে পাল্টে গেছে পুরনো সেই ধারণাও। এসব ভারী অস্ত্রের স্থান দখল করে নিয়েছে খুবই হালকা আর সস্তা অস্ত্র। এখানেই শেষ নয়, সক্ষমতা আর ফলাফলের দিক থেকেও ভারী সমরাস্ত্রকে বহু ক্রোশ পেছনে ফেলে নিত্য নতুন খেল দেখাচ্ছে নয়া এই মারণাস্ত্র। পাল্টে দিচ্ছে যুদ্ধের কৌশল আর সমীকরণ। কি এই মারণাস্ত্র? কেন একে বলা হচ্ছে আধুনিক যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্র? নাইমা আহমেদের ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছরে যুদ্ধের ড্রোনের বহুমুখী ব্যবহারে অনেকেই হচ্ছেন চমকিত। এর সক্ষমতা দেখে চোখ উঠছে কপালে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের এই প্রযুক্তি যে নতুন না তা নিঃসন্দেহে চমকে দেবে অনেককে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই চালকবিহীন উড়োজাহাজের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ড্রোনের ব্যবহার ও কার্যকারিতা নতুন মাত্রা পায় ইউক্রেন যুদ্ধে। বর্তমানে শত্রুর অবস্থান শনাক্ত করতে, কামানের হামলার লক্ষ্য নির্ধারণে, সরাসরি আক্রমণে আর নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ড্রোন, যা শুধু যুদ্ধে খরচই কমাচ্ছে না, নির্ভুল আক্রমণে দিচ্ছে অভাবনীয় সাফল্য। ড্রোন প্রযুক্তি যুদ্ধকে মৌলিকভাবে পাল্টে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের এখন কয়েক কিলোমিটার জুড়ে এমন এলাকা তৈরি হয়েছে যেখানে ঢোকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কোনো যানবাহন বা সেনা সেখানে ঢুকলে কয়েক মিনিটের মধ্যেই ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। 20 kilometers in Ukraine. বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। শৌখিন ড্রোন ব্যবহারকারীদের জন্য কয়েকশো ডলারে বানানো হয়েছে এটি। শখের বশে উচ্চগতির এই ড্রোন রেসে ব্যবহার করা হতো। রেসের এই ড্রোনই এখন যুদ্ধের প্রধান হাতিয়ার। মাত্র $500 দামের এই এফপিভি ড্রোনে জুড়ে দেওয়া হচ্ছে বিস্ফোরক, যা খুব সহজেই ধ্বংস করতে পারে ট্যাঙ্ক, সাজোয়া যান বা কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম। Fundamentally changed both. যুদ্ধে খরচের হিসাবে আমূল পরিবর্তন এনেছে ড্রোন। এখন মাত্র কয়েকশো বা $1000 দামের সস্তা এফপিভি ড্রোন দিয়ে ট্যাঙ্ক, ফাইটার জেট, হেলিকপ্টারের মতো অত্যন্ত দামি ও বিশেষভাবে তৈরি সিস্টেমগুলোকে ধ্বংস করা যাচ্ছে। এসব সামরিক সরঞ্জাম ব্যয়বহুল ও সহজে বড় পরিসরে উৎপাদন অসম্ভব, যা যুদ্ধক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিচ্ছে। At scale. এক সময় মরণ কামড় দিতে ব্যবহার হতো যুদ্ধবিমান, মিসাইল ও স্থল অভিযান। সেখানে এখন যুদ্ধের খরচ কমাতে জায়গা করে নিচ্ছে এফপিভি ড্রোন। গবেষণায় দেখা গেছে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত ও ক্ষতির মাত্রা বিচারে এর সফলতা প্রায় 70 থেকে 80%। এর বিপরীতে একই পরিস্থিতিতে অন্যান্য সামরিক সরঞ্জামের সফলতা মাত্র 16%। স্থল অভিযান যে কোনো যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। যুদ্ধক্ষেত্রে আধুনিক ড্রোনের ব্যবহার এই স্থল অভিযানকেও ফেলে দিয়েছে চ্যালেঞ্জের মুখে। প্রচলিত যুদ্ধ এখন আর কার্যকর নয়। ইউক্রেনীয় এবং রুশরা 2 বা 3 জনের খুব ছোট ছোট দলে অগ্রসর হচ্ছে। কেন? কারণ আপনি যদি অনেকগুলো দলকে ছড়িয়ে দেন, তবে ড্রোনের পক্ষে সেই নির্দিষ্ট দলগুলোকে ধাওয়া করা কঠিন হয়ে পড়ে। ফলে কমে যায় হতাহতের সংখ্যা। And the cable, it's on a spool. ড্রোনের বিস্তার নতুন এক প্রতিযোগিতারও জন্ম দিয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষায় রাডার ব্যবহার করা হলেও রাডারের সেন্সরে উচ্চগতির বড় ড্রোন ও যুদ্ধবিমান ধরা পড়লেও ছোট আকারের ড্রোনগুলো সহজেই রাডারের সেন্সরকে ফাঁকি দিতে পারে। ড্রোনের হাত থেকে রক্ষা পেতে এখন ব্যবহার করা হয় রেডিও সিগন্যাল জ্যাম করার প্রযুক্তি, যার মাধ্যমে সহজেই ড্রোনের সিগন্যাল জ্যাম করে অকেজো করে দেওয়া হয় চালকবিহীন রিমোট কন্ট্রোলড এই ক্ষুদে বিমানকে। এর জবাবে তৈরি হচ্ছে আরও উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন। এগুলো রেডিও সিগন্যালের বদলে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এগুলোকে জ্যাম করা বা সিস্টেম হ্যাক করা অনেক কঠিন। ইদানিংকালে যার মোক্ষম ব্যবহার দেখিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ভবিষ্যতে যুদ্ধকে আরও বদলে দিতে পারে অ্যাটাক ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। বিশেষজ্ঞদের মতে নতুন প্রজন্মের এসব ড্রোন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করতে এবং হামলা চালাতে সক্ষম হচ্ছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোনের আঘাত রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেটো মহাসচিব মার্ক রুটে। বলেছেন, জোটভুক্ত দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে নেটো সম্পূর্ণ প্রস্তুত। রাশিয়ার একটি কনসুলেট জেনারেলের পুরো মিশনটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে রোমানিয়া। ড্রোন হামলার অভিযোগকে মস্কোর তরফ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বললেও আসল ঘটনা কি? চরম ঘোলাটে এই পরিস্থিতির নেপথ্যের খুঁটিনাটি নিয়ে মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্ট। যে আশঙ্কার মেঘ গত কয়েক বছর ধরে ইউরোপের আকাশে জমছিল, তাই এবার বাস্তবে রূপ নিল। ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে যুদ্ধের বিধ্বংসী আগুন এবার ছুঁয়ে গেল ন্যাটোর আঙিনা। আকাশ সীমার নিরাপত্তা ভেদ করে রোমানিয়ার একটি আবাসিক ভবনে আছড়ে পড়ল রুশ ড্রোন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত এনেছে রাশিয়ার একটি ড্রোন। 28 মে রাতভর ইউক্রেন সীমান্তে ভয়াবহ হামলার সময় রোমানিয়ার গালাতি শহরের একটি 10 তলা আবাসিক ভবনের ছাদে আছড়ে পড়ে ড্রোনটি। বিস্ফোরণে ভবনের ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। এই ঘটনায় এক নারী ও এক শিশু সামান্য আহত হয়েছে। আরও 2 জন আতঙ্কজনিত অসুস্থতায় চিকিৎসা নেন এবং ভবনটি থেকে অন্তত 70 জনকে সরিয়ে নেওয়া হয়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
এই ঘটনাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোভুক্ত কোনো দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় আহত হওয়ার প্রথম ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এতে পূর্ব ইউরোপে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পরপরই রোমানিয়ার প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। এছাড়া কনস্টান্টা শহরে অবস্থিত রাশিয়ার কনসুলেট জেনারেলের পুরো মিশনটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া। প্রেসিডেন্ট নিকোশর দান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গুরুতর ঘটনার সম্পূর্ণ দায় রাশিয়ার এবং এখানে কোনো অস্পষ্টতার সুযোগ নেই। তিনি বলেন, ন্যাটো সদস্য রাষ্ট্র হলেও রোমানিয়াকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে। গত কয়েক বছর ধরে রোমানিয়া ও ইউরোপ যে উদ্যোগগুলো নিয়েছে তা পুরোপুরি যৌক্তিক এবং এটি বজায় রাখা উচিত। আমরা কেবল এইটুকু বলেই হাত গুটিয়ে বসে থাকতে পারি না যে আমরা ন্যাটোর সদস্য রাষ্ট্র, তাই আমাদের আর নতুন করে কোনো বিনিয়োগ করার প্রয়োজন নেই। যে কোনো হুমকির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। আমরা সবাই একই পরিস্থিতিতে আছি। এখন এমন সব প্রযুক্তি তৈরি হচ্ছে যা এই যুদ্ধের আগে ছিল না। আমরা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবেলায় রোমানিয়া ন্যাটো জোটের অনুচ্ছেদ 4 সক্রিয় করার ইঙ্গিত দিয়েছে, যার মাধ্যমে নিরাপত্তার হুমকি নিয়ে ন্যাটোতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়। এছাড়া দেশটি ন্যাটোর কাছে দ্রুত অ্যান্টি ড্রোন সক্ষমতা চেয়ে অনুরোধ জানিয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার এই বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক। আমি নিশ্চিত করছি যে মিত্রদের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত। সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া ও ফিনল্যান্ডও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। এর মধ্যে লাটভিয়ায় ড্রোন অনুপ্রবেশ ঘিরে সরকার পতনের ঘটনাও ঘটেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রোমানিয়া অন্তত 28 বার রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে দ্রুত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের প্রাণকেন্দ্র রাজধানী দিল্লিতে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বিদেশি সহ অন্তত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বিদেশে নির্বাসিত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী বলে দাবি করেছে দিল্লি পুলিশ বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা অস্ত্র আর বিস্ফোরকের উৎস জানার চেষ্টা চলছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল থেকে জানানো হয়েছে, দিল্লি, মুম্বাই ও পাঞ্জাবে সন্দেহভাজন আস্তানায় হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর আলামত পর্যালোচনার ভিত্তিতে আরও জানানো হয়েছে, পারমাণবিক কেন্দ্র, বিমানবন্দর, রেল স্টেশন আর বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা আর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ছক কষছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায় চলতি মাসের শুরুতে দিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়, যা বহাল আছে এখনও। গত বছর ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে অন্তত 15 জন নিহত হলে কাশ্মীরের এক ডাক্তার ছাড়াও সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধুলোবালির মাঝেও ইদানিং বেঁচে থাকার লড়াইয়ের প্রাসঙ্গিক হয়ে উঠেছে ফুটবল। বাস্তুচ্যুতদের তাঁবুর ভেতর, পানির লাইনের পাশে আর খাবারের খোঁজে ক্লান্তির মাঝেও কেউ কেউ মাঠে নামছেন, খেলছেন। এতে প্রেরণা যোগাচ্ছেন এককালের পেশাদার এক ফুটবলার। যুদ্ধবিধ্বস্ত শিবিরে ছেঁড়া বুট আর সীমিত সুযোগ নিয়েও ধরে রাখছেন নিজের স্বপ্ন। ফুটবলকে পরিণত করেছেন বেঁচে থাকার প্রতীকে। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকা। মাইলের পর মাইল জুড়ে শুধু প্লাস্টিক আর কাপড়ের তাঁবু, যেখানে বাস্তুচ্যুত মানুষের প্রতিদিনের জীবন মানে এক বালতি পানির জন্য দীর্ঘ লাইন কিংবা একটু খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আর ঠিক এই ধুলোবালি ও যন্ত্রণার মধ্যেই মাঠের লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন আসাদ আল আজাবি। রাফার আল তাজাম্মু ক্লাবের হয়ে মাঠ কাঁপানো এই পেশাদার ফুটবলার আজ শরণার্থী শিবিরের এক অসহায় বাসিন্দা। ক্যান্সারে আক্রান্ত একমাত্র সন্তানকে নিয়ে তার স্ত্রী পাড়ি জমিয়েছেন জর্ডানে। এই শূন্য তাঁবুতে বসে আজাবি যখন তার জার্সিটা গায়ে জড়ান, তার আগে তাকে করতে হয় অন্য এক সংগ্রাম। ফুটবল বুট পায়ে দেওয়ার আগে তাকে দুহাতে বয়ে আনতে হয় পানির জার। ফুটবল খেলতে যাওয়ার আগে আমাদের প্রথম কাজ হলো পরিবারের জন্য নিরাপদ খাবার, পানি জোগাড় করা। আগে আমাদের ক্লাব, জিম, কোচ আর সব আধুনিক সরঞ্জাম ছিল,
আর আজ আমি খেলার জন্য এক জোড়া জুতো পর্যন্ত পাই না। কখনো বন্ধুর কাছ থেকে চেয়ে আনি, আবার কখনো ছেঁড়া জুতোয় স্কচ টেপ পেঁচিয়ে মাঠে নামি। পরিস্থিতি খুবই কঠিন, তাও আল্লাহর শুকরিয়া আমরা এই জীবনের সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গাজার খেলার মাঠগুলো এখন আর আগের মতো সবুজ ঘাসে ঢাকা নেই। আল রাহমা ক্যাম্পের একটি তাঁবুর ভেতরে দলের খেলোয়াড়দের নিয়ে গোল হয়ে বসেছেন কোচ মোহাম্মদ আল আলুল। কোনো ব্ল্যাকবোর্ড নয়, তিনি দলের রণকৌশল বুঝিয়ে দিচ্ছেন মাটিতে জমে থাকা বালুর উপর আঙুল দিয়ে দাগ কেটে। একটু পরেই এই আল রাহমা ক্যাম্প মুখোমুখি হবে শেখ আল ঈদ ক্যাম্পের। দুটি দলের সব খেলোয়াড়ই রাফা থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত মানুষ। জাতিসংঘের তথ্যমতে বর্তমানে গাজা জুড়ে প্রায় 17 লাখ মানুষ অস্থায়ী ক্যাম্পে চরম মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু শত সংকটের মধ্যেও, বিশেষ করে যখন বিশ্বজুড়ে আসন্ন ফিফা বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে যাচ্ছে, তখন গাজার এই ধুলোময় প্রান্তরেও সেই ফুটবল নিয়ে জেগে উঠেছে অন্যরকম এক আবেগ। বিশ্বকাপের চেনা সুর হয়তো এখানে নেই, কিন্তু ফুটবলকে ঘিরে বেঁচে থাকার তীব্র আকুতি প্রতিটি ফিলিস্তিনের চোখে মুখে স্পষ্ট। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে গাজার মানুষের বেঁচে থাকার একমাত্র ভরসা ফুটবল। আমাদের কোনো মাঠ বা পরিকাঠামো নেই। এই খেলোয়াড়দের কেউ এসেছে লঙ্গরখানার লাইন থেকে, কেউ পানির লাইন থেকে, আবার কেউ বা এসেছে ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার দীর্ঘ অপেক্ষা শেষে। আমরা অসম্ভবকে সম্ভব করার লড়াই করছি। চলমান যুদ্ধে গাজার ক্রীড়া খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শত শত ফুটবলার প্রাণ হারিয়েছেন, গুড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামগুলো। তবুও আল মাওয়াসির বালিতে বল গড়ায়। ছোট বুটে স্কচটেপ লাগিয়ে আসাদ আল আজাবিরা লড়ে যান এবং টানটান উত্তেজনার ম্যাচ শেষে শেখ আল ঈদ ক্যাম্পকে 2-1 গোলে হারিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে আল রাহমা ক্যাম্প। রেফারির শেষ বাঁশির সাথে সাথেই শিশুদের চিৎকারে কিছুক্ষণের জন্য হলেও ঢাকা পড়ে যায় বোমাবর্ষণের আতঙ্ক আর বাস্তুচ্যুতির কান্না। এত কষ্টের মাঝেও যে আমরা মাঠে নেমে খেলতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এই জয় আমি উৎসর্গ করছি জর্ডানে থাকা আমার স্ত্রী আর অসুস্থ সন্তানের জন্য। আমি সবার কাছে আমার ছেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি। আজাবির কাছে এই ট্রফি জয় কেবলই কোনো খেলার জয় নয়, এটি আসলে জর্ডানে থাকা তার পরিবারের কাছে বেঁচে থাকার এক বার্তা। যুদ্ধ হয়তো তার চেনা পৃথিবী কেড়ে নিয়েছে, কিন্তু বলটি যেন আজাবিকে মনে করিয়ে দেয় তিনি এখনও একজন ফুটবলার, তিনি এখনও ফিলিস্তিনের এক অপরাজেয় যোদ্ধা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। একবার নয়, জীবনে দুবার ঘর হারিয়েছেন 83 বছর বয়সী ফিলিস্তিনের বাসিন্দা মোস্তফা আল জাজ্জার। 1948 সালের নাকবার আগুন থেকে বেঁচে যাওয়া এই বৃদ্ধ আবারও বাস্তুচ্যুত হন 2023 সালে গাজা যুদ্ধে। কেন শেষ হচ্ছে না ফিলিস্তিনিদের ঘর হারানোর বেদনা? 8 সন্তান আর 42 নাতি নাতনির বিশাল সংসার নিয়ে কিভাবে দিন কাটছে তার? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। 8 সন্তান আর 42 নাতি নাতনির বিশাল সংসার 83 বছর বয়সী মোস্তফা আল জাজ্জার। লাঠির ঠুকঠুক করে তাঁবুর ভেতরে ঢুকতেই দেখেন স্ত্রীকে ঘিরে গল্পে মেতে ওঠে ছোট ছোট নাতি নাতনিরা। কেউ দাদির হাত থেকে খাবার খাচ্ছে, কেউ আদর নিচ্ছে। তাদের সঙ্গেই খাবার খেলেন বৃদ্ধ দম্পতি। কিছুক্ষণ বসে থেকে লাঠির উপর মাথা রেখে গভীর চিন্তায় ডুবে গেলেন। এরপর এক নাতির কাঁধে ভর দিয়ে উঠতে উঠতে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, ফেলে আসা ফিলিস্তিনিদের সংগ্রামের গল্প। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে ঘিরে যুদ্ধ শুরু হয়, তখন নিজের গ্রাম ইবনা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে সেই এলাকা ইসরায়েলের ইয়াফনে নামে পরিচিত। ফিলিস্তিনিরা সেই ঘটনাকে নাকবা বা মহাবিপর্যয় হিসেবে মনে রাখে, কারণ সে সময় লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছিলেন। মোস্তফা জানান, 1948 সালে সেই একই সিনেমা আবার দেখলেন 2023 সালে। হামাসের 7 অক্টোবর হামলার পর শুরু হওয়া যুদ্ধে আবারও ঘর ছাড়তে হয়েছে তাকে। এবার দক্ষিণ গাজার রাফা থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন খান ইউনুসের একটি তাঁবু শিবিরে। 1943 সালে জন্ম নেওয়া মোস্তফা এখন 8 সন্তানের বাবা এবং 42 নাতি নাতনির দাদা। কিন্তু বয়সের ভারের চেয়েও বড় হয়ে উঠেছে বাস্তুচ্যুত জীবনের কষ্ট।
তার পরিবারের মতো গাজার হাজার হাজার পরিবারকেও একাধিকবার ঘর ছাড়তে হয়েছে। জালিমরা 2বার আমার বাড়িঘর কেড়ে নিয়েছে। এখনো পুরনো ক্ষত বয়ে বেড়াচ্ছি। একে বলা হচ্ছে নির্মূলের যুদ্ধ, উচ্ছেদের যুদ্ধ নয়। আমরা বাস্তুচ্যুত। রাফাতে আমি এখানকার চেয়ে বেশি আশ্বস্ত ছিলাম। আমি এখন খাবার, লঙ্গরখানা, সাহায্যের কুপন খুঁজছি। আগামী দিনগুলো আরো কঠিন হতে পারে। অনেক কষ্টে বসবাস করতে হচ্ছে। পুরো বিশ্ব কি উদাসীন? মানুষের বিবেক কোথায়? ঘুম থেকে জাগো, আমাদের বাঁচাও। আমরা নির্যাতিত। আমরা এক ভয়াবহ পরিস্থিতিতে আছি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহত হয়েছেন 72,000-এর বেশি ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় 1,200 মানুষ। গেল অক্টোবরে এক সমঝোতায় বড় ধরনের লড়াই থামলেও স্থায়ী সমাধান এখনও আসেনি। বিশ্লেষকদের মতে নাকবা এলাকা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের অংশ হয়ে গেছে। আর মোস্তফা আল জাজ্জার মতো বৃদ্ধদের জীবন যেন সেই ইতিহাসেরই জীবন্ত সাক্ষী। 78 বছর পেরিয়েও যার শেষ হয়নি ঘর হারানোর বেদনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। দর্শক, ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।